ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি একটা নতুন ইনিশিয়েটিভ আজকে থেকে স্টার্ট করছি। সেটা হচ্ছে আমি দ্য হিন্দু নিউজ পেপারটা তোমাদের কাছে ডেইলি এই রিলেটেড একটা ভিডিও আসবে। ডেইলি আমি হিন্দু নিউজ পেপারের যে ইম্পর্টেন্ট যে আর্টিকেলগুলো থাকবে আমি তোমাদেরকে সেগুলো রিড করাবো। তো প্রথম কথা হচ্ছে যে এটা থেকে তোমাদের দুটো আমি চেষ্টা করব দুটোভাবে ফায়দা দেওয়ার, ঠিক আছে? একটা তো হচ্ছে তোমার যে তোমরা ডেইলি ইম্পর্ট্যান্ট নিউজ যেগুলো তোমার কোনো না কোনো পরীক্ষাতে আসবে সেগুলো তোমরা জানতে পেরে যাবে। কোনো একটা ইস্যু সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হবে। এবং যাদের ইংলিশে প্রবলেম, ঠিক আছে, আমি যে আর্টিকেলগুলো পড়বো সেগুলোর যে ইংলিশ মানেগুলো আছে আমি তোমাদের সেগুলো বাংলায় বলে দেবো, ঠিক আছে? আমার মনে হয় না যে বাংলা কোনো চ্যানেলে এরকমভাবে হিন্দু নিউজ পেপারকে প্রপারলি পড়ে সেটার অ্যানালিসিস করানো এখনও অবধি হয়েছে কিনা এতটা ডিটেলে আমি যতটা করতে চেষ্টা করছি। এবং আমি ডেইলি ভিডিও আনবো, তবে আমার পক্ষে সকালে ভিডিও দেওয়া পসিবল হবে না। আমি ট্রাই করব আইদার দুপুরে দিতে বা সন্ধ্যাবেলার মধ্যে তোমাদের ভিডিও চলে আসবে। তো তোমরা যদি এটাকে রিলিজিয়াসলি ফলো করো তাহলে আমিও এইটাকে চালিয়ে যাব, ঠিক আছে? তো দেখো, আজকে দ্য হিন্দু নিউজ পেপার এটা বেসিক্যালি আমি দিল্লি ভার্সনেরটাই পাই। তো ফার্স্টে দেখো যেটা নিয়ে কথাবার্তা চলছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট নিউজ, সেটা হচ্ছে চায়নায় অ্যান্টি লকডাউন প্রটেস্ট হচ্ছে অ্যান্ড সেটা বিভিন্ন ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। তোমরা জানো যে চায়না হচ্ছে একটা খুবই মানে কি বলবো, খুবই একটা রেস্ট্রিক্টেড একটা সিটি, সরি দেশ, ঠিক আছে, কান্ট্রি। এবং যেখানে গভর্নমেন্টের মানে কমিউনিস্ট সরকারের প্রচণ্ড পরিমাণে রেস্ট্রিকশন ওখানে থাকে সমস্ত কিছুর ওপর। তো সেখানেও এখন কি হচ্ছে, অ্যান্টি লকডাউন প্রটেস্ট হচ্ছে, কারণ এখানে কোভিডের জন্য বিভিন্ন জায়গায় লকডাউন করা হয়েছিল। তো ফার্স্টে আমরা দেখো এখানে, আশা করি সকলে দেখতে পাচ্ছ। তো প্রোটেস্ট ইন চায়না আগেনস্ট দ্য গভর্নমেন্টস হার্শ কোভিড লকডাউন। হার্শ মানে কি? হার্শ মানে আমরা জানি যে খুবই ভয়ানক, খুবই কঠোর, ঠিক আছে? মেজার কন্টিনিউ টু ইন্টেন্সিফাই হওয়া মানে আরও বেশি প্রগাঢ় হওয়া, আরও বেশি গভীর হওয়া। ওভার দ্য উইকেন্ড স্প্রেডিং টু ডজনস অফ ইউনিভার্সিটি ক্যাম্পাসেস অ্যারাউন্ড দ্য কান্ট্রি ইন অ্যান আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জ। আনপ্রেসিডেন্টেড মানে কি? যে আনপ্রেসিডেন্টেড আর প্রেসিডেন্টেড মানে যেটাকে আমরা অ্যান্টিসিপেট করতে পারি, যে আমরা ভাবতে পারি যে এরকম হতে পারে, কল্পনা যেটা আমাদের আছে। আর এটা আনপ্রেসিডেন্টেড মানে হচ্ছে কল্পনা ব্যতীত, ঠিক আছে? আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জ টু কমিউনিস্ট পার্টি অন আ স্কেল আনসিন ইন ডিকেডস, ঠিক আছে? এতটা স্কেলে হচ্ছে যেটা এত বছরে মানে কয়েক দশকে দেখা যায়নি। ডেকেড মানে আমরা কি জানি? কয়েক দশক। These protests were triggered by widespread anger at the death of at least 10 people in a fire in an apartment in the western city of Urumqi, with delays in extinguishing the blaze. Extinguishing মানে কি? নেভানো, ঠিক আছে? The blaze মানে আগুনের যে হলকাটা সেটাকে blaze বলে। Widely seen by the public as a result of lockdown policies. The protests have coincided with a record outbreak of COVID cases across China in recent days, which have brought fresh lockdowns. The National Health Commission on Sunday reported more than 39,500 cases, the highest since the pandemic began. Late the Saturday night, crowds gathered in Shanghai on Urumqi Road to mourn the victims of the fire. Videos on social media showered protesters calling for an end to lockdowns and mass testing. Some raised slogans against China's President Xi Jinping and ruling Communist Party. Several hundred people gathered in Beijing on Sunday night for a rare protest, and some laid out candles to mourn those in Urumqi, while others chanted, "We don't want COVID tests, we want freedom." A large people presence uh, was deployed around the protest that took place near the Liangma River in the heart of the
ইন দ্য হার্ট অফ দ্য ক্যাপিটাল। তো লিয়াংমা রিভারের একদম কাছে এরকমভাবে প্রটেস্ট হচ্ছে, যেটা মানে একদম আনপ্রেসিডেন্টেড ওয়েতে হচ্ছে। তার কারণ হচ্ছে এরকমভাবে চায়নাতে প্রটেস্ট এই লেভেলের কখনো হয় না, ঠিক আছে। এবার 10 পেজে আমরা যদি যাই, তো প্রটেস্ট দিস উইকেন্ড স্প্রেড টু ওভার 50 চাইনিজ কলেজেস ক্যাম্পাসেস আশা করি এবার দেখতে পাচ্ছি, হ্যাঁ। অ্যাকর্ডিং টু লিস্ট শেয়ার্ড অনলাইন, dozens of protest videos shared on social media in the elite জিয়াংহুয়াং ইউনিভার্সিটি ইন দ্য হার্ট অফ চাইনিজ ক্যাপিটাল। তারা মেনলি হচ্ছে বিভিন্ন যে স্টুডেন্টসরা আছে তারা মেনলি প্রটেস্টে পার্টিসিপেট করছে। দিস উইকেন্ড থাউজেন্ডস অফ দ্য স্টুডেন্টস গ্যাদার্ড অ্যাক্রস দ্য কান্ট্রি from Sichuan University in west to Nizhang Communication University in the east, while local protests against issue ranging from the land grabs to environment pollution are not uncommon in China. What is now unprecedented is a national level protest on the same issue and carried out in direct opposition to central government policy. Only last month, Mr. Xi defended the zero COVID policy at party congress, and that marked the start of his third term. If the scenes from around campuses were certainly unprecedented, less clear is the road ahead. On Sunday, Communist Party's official newspaper People's Daily declared that the government would continue to firmly adhere টু দ্য জিরো কোভিড পলিসি। তো মানে অ্যাডহিয়ার টু মানে ওরা ওটাই মেনে চলবে, ওরা একদম জিরো কোভিড পলিসি ওরা নিয়েছে, যেখানে মানে লোকজনকে ধরে নিয়ে যাওয়া থেকে শুরু করে র্যাপিড টেস্টিং হয়। অ্যান্ড কত বছর ধরে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, কত বছর ধরেই বা লকডাউন থাকবে। আমরা দেখছি যে আমাদের মানে চায়না ছাড়া সারা বিশ্ব লকডাউনের ব্যাপার স্যাপার উঠে গেছে, কিন্তু ওখানে এখন এইসব সিন চলছে। ইভেন অ্যাজ অ্যাঙ্গার গ্রোজ দ্য ইকোনমিক and social cost and questions mount as to how মানে question mount করছে, মানে লোকজন করছে how the rest of the world has left China behind in emerging from the pandemic. Chinese health experts have told state media that the country could not afford to open up, and given the vast elderly population, the stress on its medical system that could face a collapse, China could face millions of deaths with only 40% of the above 80 population having completed the 3 doses of Chinese vaccines needed to prevent the hospitalization and death. There has not been any recent attempt, however, to revive the booster campaign, and that has taken the backseat. Yet, at the same time, millions of Chinese have struggled under the continuing weight of the zero COVID regime, ঠিক আছে। কন্টিনিউইং লকডাউনস হ্যাভ ডেসিমেটেড লাইভলিহুড। ডেসিমেট মানে কি? ডেসিমেট মানে ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। ডেসিমেট করা মানে ধ্বংস করে দেওয়া। দ্য লাইভলিহুড অ্যান্ড দ্য ইকোনমি। ইউনিভার্সিটি students have been particularly badly affected, spending months either in online learning or confined মানে এক জায়গায় থাকে যাওয়া, ঠিক আছে, এক জায়গায় আবদ্ধ থাকা। টু দেয়ার ডরমেটরিজ মানে ওই যে হস্টেল রুমগুলো যেখানে দেখবে একসাথে অনেক স্টুডেন্ট থাকে, ওগুলোকে অ্যাকচুয়ালি ডরমেটরি বলে। and facing on graduation arguably the worst job protest in China's reform era. Our youth has been stolen, said one comment online. Thousands of students expressed their sentiment by carrying blank sheets of white paper as they gathered in the campuses or posting blank images online to show সলিডারিটি উইথ দ্য প্রটেস্টার্স। তাহলে এটা অনেক স্টুডেন্ট এরকম করছে যাতে তাদেরকে সলিডারিটি দেখাতে পারে বা তাদেরকে সাপোর্ট করতে পারে চাইনিজ স্টুডেন্টসদের। তো আমরা প্রথমেই যেটা দেখলাম যে আর্টিকেলটা, যেখানে চায়নাতে কি হচ্ছে, যে কি পরিমাণ তোমার কোভিড পলিসি নিয়ে আর কি বিরোধ চলছে সেটা আমরা বুঝলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা পরের যে ইম্পর্ট্যান্ট যে আর্টিকেলটা আছে সেটা এবার আমরা দেখব। আচ্ছা, এবার হচ্ছে G20 প্রেসিডেন্সি নিয়ে একটা
আর্টিকেল আছে যেটা আমরা দেখতে পারি। তো বেসিক্যালি G20 আমরা জানি যে আমাদের G20 যে সামিট হতে চলেছে সেটা এরপরে ইন্ডিয়াতে হতে চলেছে G20 সামিট। আমি G20 নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। তো বেসিক্যালি পিএম মোদি যেটা বলছে যে এটা কি করছে যে আমাদের ইন্ডিয়াকে কিভাবে আপলিফট করবে G20 সামিট বা G20-র সেটাই বলেছে। তো পিএম, এবার আমি পড়া স্টার্ট করছি এটা, ঠিক আছে, এই আর্টিকেলটা। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অন সানডে সেড অ্যাজিউমিং G20 presidency was a huge opportunity for India that the country must utilize it. ইউটিলাইজ মানে এটাকে ব্যবহার করা, এটাকে এর সুব্যবহার, ঠিক আছে, ভালো ব্যবহার করা, ইউটিলাইজ করা মানে it by focusing on global good. He said that this during monthly radio broadcast মান কি বাত, তোমরা জানো যে উনি মান কি বাত বলে একটা প্রোগ্রাম করে, তো সেখানে উনি বলেছেন ইন্ডিয়া উইল অ্যাজিউম প্রেসিডেন্সি অফ দ্য পাওয়ারফুল গ্রুপিং G20 অন ডিসেম্বর 1, ঠিক আছে, ডিসেম্বর, তাহলে কবে থেকে হচ্ছে G20 প্রেসিডেন্সি পাবে? ডিসেম্বরের 1 তারিখ থেকে। ফর ইন্ডিয়া ইট ইজ আ হিউজ অপরচুনিটি, অনেক বড় সুযোগ ইন্ডিয়ার ক্ষেত্রে এটা। অ্যান্ড ইন্ডিয়া মাস্ট ইউটিলাইজ দ্য অপরচুনিটি of G20 leadership by focusing on global good and well prepared. He said, be it peace or unity, sensitivity towards environment or sustainable development, India has solutions to challenges related to all such things. He said, the PM mentioned that he received a head-woven G20 logo woven by Ilhedi Hariprasad of Sirskila district in Telangana, along with a letter stating that it was a matter of great pride. তাহলে বেসিক্যালি উনি বলছেন যে উনি একটা টুপি পেয়েছেন যেখানে একটি ইলহেদি, একটি ট্রাইবের নাম আই থিঙ্ক। তো সেখানে তেলেঙ্গানার একটি ট্রাইবাল একজন তাকে পাঠিয়েছে, যেখানে বলছে যে ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড, ইন্ডিয়ার জন্য একটা বিশাল প্রাইডের ব্যাপার, গর্বের ব্যাপার। অ্যান্ড G20 summit next year, I was very happy to see how connected even a person sitting in the district in Telangana could feel with a summit like G20, he said, adding that he had received messages from the people across India expressing the similar sentiment. তো এইখানে আমি এগুলো পড়ছি কারণ প্রথম কথা আমি আগেই বলেছিলাম যে দুটো বিষয় মানে লক্ষ্য করে আমি ভিডিওটা বানাচ্ছি। প্রথম কথা হচ্ছে লোকে ভাবে যে জেনারেলি দ্য হিন্দু বিশাল কঠিন নিউজ পেপার, ইংলিশ কিছু বোঝা যায় না, তো সেটা নয়, মোটেই নয়। তো সেইটার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স বোঝানোর জন্য। তো আশা করছি তোমাদের কেমন লাগছে, আমাকে কিন্তু রিভিউ দেবে। আচ্ছা, এরপরের যেটা আছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। পরে ইম্পর্ট্যান্ট যেটা আর্টিকেল আছে সেটা হচ্ছে এটা। সেটা কি, যে ইজিপশিয়ান প্রেসিডেন্ট রয়েছে উনি আমরা জানি যে 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে, বা রিপাবলিক ডে। তো 26শে জানুয়ারিতে একজন করে, রিপাবলিক ডেতে জেনারেলি একজন বিদেশি একজন আসে আমাদের দেশে, যে আমাদের 26শে জানুয়ারি যে প্যারেডটা হয় সেখানে প্রধানমন্ত্রীর সাথে বসে তিনি অবজার্ভ করেন বা দেখেন। তো সেই রকম কে আসতে চলেছে এই বছর সেইটা আমরা এবার দেখব। তো ইজিপশিয়ান প্রেসিডেন্ট সিসি, তাহলে ইজিপশিয়ান প্রেসিডেন্ট আবদেল ফাতে এল সিসি, ঠিক আছে, আবদেল ফাতে এল সিসি, ইনি 2023-এ আসতে চলেছেন ইন্ডিয়ার রিপাবলিক ডের চিফ গেস্ট হিসাবে 2023-এ। এবার হচ্ছে আমরা দেখব যে আমাদের হিস্ট্রি মানে কে কে অলরেডি এসেছে। তো 2023-এ যেরকম আসছে আবদেল ফাতে এল সিসি, 2022 অ্যান্ড 2021 এই দু বছর কেউ আসেনি ডিউ টু কোভিড। 2020-তে এসেছিলেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জের বলসোনারো। 2019-এ এসেছিলেন সিরিল রামাফোসা, সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট। 2018-এ হচ্ছে আসিয়ানের মেম্বার কিছু এসেছিলেন, ইউএইর প্রিন্স এসেছিলেন। আর এরপর 2017-তে আর 2016-তে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট, ঠিক আছে। তো এটা এখন মানে কি বলবো, সব থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হবে 2023-এ হচ্ছে ইজিপশিয়ান প্রেসিডেন্ট কে, যিনি আবদুল ফাতে এল সিসি, উনি হচ্ছে রিপাবলিক ডের চিফ গেস্ট হচ্ছে। তো এবার আমি আর্টিকেলটা পড়ছি, ঠিক আছে।
The Egyptian President Abdel Fattah el-Sisi will be the chief guest at the Republic Day celebrations in January 2023. The Ministry of External Affairs announced on Sunday. External Affairs Minister S. Jaishankar visited Egypt in October, and when he referred to the very good personal relationship between Prime Minister Narendra Modi and Mr. Sisi. India and Egypt enjoy warm and friendly relations based on civilizational and deep-rooted people-to-people ties. Both countries are celebrating the 75th year of anniversary of establishment of diplomatic relations this year. An official press release from ministry pointed out. Egypt and India were founding members of the non-alignment movement. ঠিক আছে, যে ইজিপ্টের যে প্রেসিডেন্ট ছিলেন গামাল আবদেল নাসের, তো হি ওয়াজ অ্যাক্টিভ মেম্বার অফ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, মানে জোট নিরপেক্ষ যে আন্দোলন হয়েছিল, যেখানে জওহরলাল নেহরুকে আমাদের জোট নিরপেক্ষ আন্দোলনের প্রণেতা বলা হয়, তো সেখানে গামাল আবদেল নাসের, যিনি ইজিপ্ট থেকে ছিলেন, উনি কিন্তু খুব বড় একটা ভূমিকা নিয়েছিলেন, খুব মানে অ্যাক্টিভ মেম্বার ছিলেন। এবং আরও কিছু ছিলেন, যেমন ইন্দোনেশিয়ার থেকে ছিলেন, এরকম বিভিন্ন দেশের যে প্রেসিডেন্টরা ছিলেন, তারা মিলে একসাথে এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্টটা গড়ে তুলেছিলেন। ঠিক আছে, তো যেখানে শেষ করেছিলাম সেখান থেকে স্টার্ট করি। ইজিপ্ট অ্যান্ড ইন্ডিয়া ওয়্যার ফাউন্ডিং মেম্বার্স অফ দ্য মুভমেন্ট ফর নন অ্যালাইনমেন্ট ইন international affairs during the 1950s, and Egyptian leaders have traditionally maintained cordial ties with New Delhi. Mr. Sisi attended the India-Africa Forum Summit. Heads of states and the government of Africa from 26th October to 29th in 2015. The two countries are reviving trusted bilateral relationship through newer initiatives such as green energy. In July this year, Egypt signed a memorandum of understanding with India's Renew Power for 8 billion to build a clean hydrogen facility in the Suez Canal economic zone. The Indian entity backed by the Abu Dhabi Investment Authority, the Goldman Sachs, is expected to produce 220,000 tons of clean fuel অ্যানুয়ালি অ্যাট দ্য ইজিপশিয়ান ফ্যাসিলিটি। তো বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়া অ্যান্ড ইজিপ্ট কীভাবে একসাথে কাজ করছে, ঠিক আছে, তো সেইটাই বলা আছে বেসিক্যালি। তো সেই জন্য ইন্ডিয়ার অ্যান্ড ইজিপ্টের যে ভালো রিলেশনটাকে আরও সেটাকে রাখতে সেইটা করা হচ্ছে। আর ইজিপ্ট অ্যালং উইথ বাংলাদেশ অ্যান্ড ইউএই, মরিশাস, নেদারল্যান্ড, নাইজেরিয়া, ওমান, তারপর হচ্ছে সিঙ্গাপুর, Spain is among the guest country invited to attend the next year's G20 summit that will conducted under India's presidency. তো G20 সামিটেও ইজিপ্ট অবভিয়াসলি পার্টিসিপেট করছে। আর একটা হচ্ছে COP27, ঠিক আছে, মানে নেক্সট কপ যেটা, সেটা হচ্ছে হবে COP27 যে সামিট আছে সেটা হচ্ছে নেক্সট হবে হচ্ছে ইজিপ্টে। তো সেই দিক থেকেও এটা একটা বেশ ইম্পর্ট্যান্ট একটা সামিট হতে চলেছে, ঠিক আছে। তো এইটা ছিল একটা ইম্পর্ট্যান্ট জায়গা আজকের নিউজ পেপারে। এরপর যদি দেখি তো মোটামুটি এই দুটো হচ্ছে মেন নিউজ পেপারে মেন হচ্ছে ছিল, ঠিক আছে। তো এরপর সেরকম এখানে খুব একটা বেশি যে ইম্পর্ট্যান্ট কিছু আছে তা না। এটা বর্ডার যে ফ্লেয়ার, আসাম আর মেঘালয়ের মধ্যে অ্যাকচুয়ালি বর্ডার নিয়ে প্রচণ্ড ঝামেলা চলছিল। তো এই দুই স্টেটের মধ্যে আর কি যাতায়াতও বন্ধ ছিল, কিন্তু এখন সেটা কিছুটা প্রবলেম সলভ হচ্ছে, তো সেটা নিয়ে একটা আছে। তো সেটা খুব একটা যে ইম্পর্ট্যান্ট সেরকম কিছু নয়, ঠিক আছে। আচ্ছা, এবার যে আর্টিকেলটা ডিসকাস করবে এটা অ্যাকচুয়ালি একটা এডিটোরিয়াল। তো যে এডিটোরিয়ালগুলো আছে তার মধ্যে এটাই সবথেকে আমার ইম্পর্ট্যান্ট মনে হলো, তাই জন্য এটা ডিসকাস করছি। তো এটা অ্যাকচুয়ালি এটা পপুলেশন নিয়ে, ঠিক আছে। তো ফার্স্টে একটুখানি আমি কনটেক্সট দিয়ে দিই, ঠিক আছে। তো পপুলেশনের ব্যাপারে আমরা সবসময় শুনি যে আমাদের
সমস্ত রিসোর্সের ওপর স্বাভাবিক যে আমাদের রিসোর্সের ওপর যখন বেশি চাপ বাড়তে থাকে তখন কি হয় যে একটা ক্রাঞ্চ তৈরি হয়। যেমন যদি বলি যে ইন্ডিয়া আউট অফ দ্য টোটাল আমাদের যে শেয়ার আছে ল্যান্ড শেয়ার, সেটা পুরো ওয়ার্ল্ডের 2.4%। তা পুরো ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের 2.4%, বাট ওয়ার্ল্ড পপুলেশনের 17%, ঠিক আছে, 17% অফ ওয়ার্ল্ড পপুলেশন ইজ লিভিং ইন ইন্ডিয়া, ঠিক আছে, ইন দ্যাট 2.4% ল্যান্ড। তাহলে আমরা বুঝতে পারছি যে কতটা একটা ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম হচ্ছে, যেখানে একটা ছোট জায়গায় অনেক বেশি পপুলেশন থাকছে। এই জন্য কী হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে সমস্ত কিছুর প্রবলেম হচ্ছে, ঠিক আছে, দারিদ্রতা থেকে শুরু করে, হাঙ্গার থেকে শুরু করে, এভরিথিং ইজ ইন মেস ডিউ টু দিস পপুলেশন, এটা কিছু লোক বলে থাকেন, ঠিক আছে। তো সেটা কতটা ঠিক বা কতটা ভুল সেটা নিয়ে এবং এখানে আর কি আলোচনা করা হয়েছে। এবং ডিপপুলেশন মানে জনসংখ্যা কমানোর নীতি নেওয়া উচিত কি উচিত না, সেটার কি ডাউন সাইড থাকতে পারে, এবং যে সমস্ত দেশের জনসংখ্যা খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে, ঠিক আছে, এবং যাদের নতুন মানে ফার্টিলিটি রেট এতটাই কমে গেছে যেখানে নতুন বেবিজ আসছে না বা তাদের উৎপাদন হচ্ছে না, তো তার ফলে কী কী প্রবলেম হচ্ছে সেটা নিয়ে এখানে বলা আছে। যেমন আমরা দেখলাম চায়নাতে লকডাউন কেন বন্ধ করতে পারছে না ওরা, বিকজ ওখানে এজেড পপুলেশনটা অনেক বেশি, ঠিক আছে। তো সেখানে ওই কারণে ওদের একটা মনে হচ্ছে যে প্রচুর লোকজন অ্যাফেক্টেড হবে ওই কারণে, এবং তার সাথে সাথে ভ্যাকসিনেশন বেশিরভাগ লোকের ওরা করতে পারেনি, ঠিক আছে, কারণ উইথ এজ ইউ হ্যাভ আ লট অফ প্রবলেম, ঠিক আছে। তো তোমার কোনো না কোনো কারোর কিছু প্রবলেম থাকতে, তাই জন্য তাদের ভ্যাকসিনেশন প্রপারলি হচ্ছে না। তো এখানে এটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করা হয়েছে যে শুধুমাত্র আমরা পপুলেশন কমানোর পলিসি নিলেই হবে না, সেটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হচ্ছে মেন কথা, এই জিস্ট বলতে পারি এই আর্টিকেলটার। এরপরে আমরা দেখবো যে পুরোটা আর কি ডিটেলসে দেখবো। তো 2 weeks ago when the world population touched 8 billion, আমরা জানি যে 8 বিলিয়ন এখন ওয়ার্ল্ড পপুলেশন হয়ে গেছে। Several headlines focused on how India was the largest contributor to the last billion and is set to surpass China's as the world's most populous nation by 2023. তাহলে by 2023 আমরা বিশ্বের সবথেকে বেশি পপুলেশন থাকবে হচ্ছে ইন্ডিয়াতে। চায়নাস পপুলেশন হ্যাজ বিগ্যান টু ডিক্লাইন while India's population is expected to grow more for another 40 years, they said. But missing in this conversation is the real threat of depopulation, ঠিক আছে। থ্রেট মানে কি, মানে আমাদের যে রিয়েল যে প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হচ্ছে, মানে হবে ভবিষ্যতে, অফ ডিপপুলেশন দ্যাট পার্টস অফ ইন্ডিয়া টু ফেস অ্যান্ড কান্ট্রিজ কমপ্লিট ল্যাক অফ প্রিপেয়ার্ডনেস টু ডিল উইথ ইট, ঠিক আছে। তো আমাদেরকেও এটা ভবিষ্যতে হতে পারে এবং কিছু কিছু জায়গায় হচ্ছেও। আর আমাদের কী করতে হবে, যে আমাদের ল্যাক অফ প্রিপেয়ার্ডনেস, আমাদের কোনো প্রিপেয়ার্ডনেস নেই, আমরা কিভাবে এটাকে ডিল করবো। ইনফ্যাক্ট চায়নারও নেই। চায়না এখন চাইছে যাতে, ওদের একটা সময় 1 child পলিসি ছিল, এখন সেখান থেকে 3 child পলিসি আনতে ওরা মানে আনছে, ঠিক আছে। তো সেই রকম একটা সিচুয়েশন হয়ে গেছে। তো বাই কারেন্ট ইউনাইটেড নেশনস এস্টিমেট ইন্ডিয়াস পপুলেশন উইল বিগিন টু ডিক্লাইন অনলি ইন 2063, ঠিক আছে। তো 2063 পর অনলি ডিক্লাইন করবে, বাট বাই হুইচ টাইম ইট উইল বি জাস্ট শাই অফ 1.7 billion. The world's population is expected to grow until 2086. Given the China's population has begun to decline, these estimates about India have led to alarmist call for restriction on family sizes, ঠিক আছে। তো এখানে লোকজন অ্যালার্মড হচ্ছে, সাবধান করা হচ্ছে, মানে লোকজন ভাবছে যে সাবধান হতে হবে যাতে ফ্যামিলির সাইজকে আরও শ্রিঙ্ক করা যায়, আরও ছোটো করা যায়। Such remarks have increasingly assumed an anti-Muslim tone. তো এখানে অবভিয়াসলি সবসময় একটা জিনিস করা হয় যে অ্যান্টি মুসলিম টোন একটা থাকে, যে ইট ইজ প্রিজিউমড দ্যাট মুসলিমস জেনারেলি হ্যাভ মোর অ্যান্ড মোর চাইল্ড বিকজ দে হ্যাভ, মানে যারা এই ধরনের কথা বলে, বিকজ দে হ্যাভ মোর দ্যান ওয়ান ওয়াইফ,
সো তাদের অনেক বেশি সংখ্যক সন্তান থাকে। তো ওরা একটা বলে যে এরা হচ্ছে মেইন অবস্ট্রাকশন আমাদের প্রপার ফ্যামিলি প্ল্যানিং এই কারণে হচ্ছে না, ঠিক আছে? তো এই টোনটা একটা থাকে জেনারেলি যে কনভারসেশনগুলো হয় সেগুলোতে। On the other hand, demographers, policy experts, and politicians in countries such as Japan, South Korea, Europe, which are experiencing falling fertility and nearing the inflection point of population declines, are beginning to talk about what the future holds and whether রিভার্সাল ইজ পসিবল। তাহলে অন্যদিকে কি হচ্ছে, একদিকে আমাদের এখানে এইসব কথাবার্তা চলছে, বাট অন্যদিকে আমরা যদি দেখি যে সাউথ কোরিয়া, জাপান, যেখানে প্রচণ্ড পরিমাণে পপুলেশন কমে গেছে, ঠিক আছে, যেখানে ফার্টিলিটি রেট প্রচণ্ড পরিমাণে কমে গেছে, তো সেখানে, এবং ইউরোপের কিছু কিছু জায়গায়, তো সেখানে কি হচ্ছে, সেখানে লোকজন বুঝতে পারছে যে এই যে ফার্টিলিটি কমছে এটা মোটেই প্রপার নয়, এবং বিভিন্ন ডেমোগ্রাফার থেকে শুরু করে সমস্ত এক্সপার্টরা এটা নিয়ে মানে মানুষজনকে বোঝাচ্ছে, কথাবার্তা চলছে এইসব নিয়ে। However, the global conversation around depopulation is missing some key elements without talking about equitable sharing of housework, access to subsidized childcare that allows women to have families as well as a career. তো বেসিক্যালি জেনারেলি কী হচ্ছে যে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে এবং বিভিন্ন যে ডেভেলপড যে কান্ট্রিগুলোতে, সেখানে ফার্টিলিটি রেট কমে যাওয়ার একটা মেন কারণ হচ্ছে যে মহিলারা, আগে কি হতো যে মহিলাদের আগে কোনো চয়েস ছিল না, বাট এখন সেটা আসছে বলে মানে তারা কি করছে, তারা জেনারেলি মানে অনেক সময় হচ্ছে তারা নিচ্ছে না, মানে বেবিস নিচ্ছে না। তো তার ফলে কি হচ্ছে যে ফার্টিলিটি রেটটা এমনিই কমে যাচ্ছে, ঠিক আছে? তো এমনিই কমে যাচ্ছে। তো আচ্ছা, এবার হচ্ছে ফার্টিলিটি রেট কী সেটা একবার বলে দিই আমি। রিপ্লেসমেন্ট রেট আর ফার্টিলিটি রেট এই দুটো এই জিনিস এই ইয়েতের মধ্যে আসবে, আর্টিকেলটার মধ্যে আসবে। তো রিপ্লেসমেন্ট রেট হচ্ছে, আমরা জানি যে ধরো যখন কি হচ্ছে, একজন কাপল যখন কোনো একটি বেবির জন্ম দিচ্ছে, তো তার ফলে কি হচ্ছে, ধরো একজন কাপল থেকে, মানে দুজনের থেকে একজন বেবি আসছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তারা কি প্রপারলি নিজেরা যতজন সেটা কি রিপ্লেস করতে পারছে, হচ্ছে না। তাহলে সেইটাকে বলা হচ্ছে রিপ্লেসমেন্ট রেট, মানে তুমি একজন যে কটা কাপল প্রতি যে কটা বাচ্চার জন্ম হচ্ছে সেটাকে বলা হচ্ছে রিপ্লেসমেন্ট রেট। এবং একজন মহিলা তার আর কি ইয়ং অবস্থায়, তার যুবতী অবস্থায় যে কটি বাচ্চার জন্ম দেয় সেটা হচ্ছে তার ফার্টিলিটি রেট ধরা হয়, ঠিক আছে? তো রিপ্লেসমেন্ট রেট অ্যান্ড ফার্টিলিটি রেট দুটো কিন্তু আলাদা। তো রিপ্লেসমেন্ট জেনারেলি কী হচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিতে রিপ্লেসমেন্ট রেট তো মিট করছেই না, প্লাস ফার্টিলিটি রেট প্রচণ্ড কমে যাচ্ছে, ঠিক আছে? এবং নর্মাল ফার্টিলিটি রেট যেটাতে পপুলেশন বাড়ে সেটা হচ্ছে 2.1%, ঠিক আছে? 2.1% হচ্ছে নর্মাল ফার্টিলিটি রেট, যেটাতে ঠিকঠাক মানে পপুলেশন বাড়ে, মোটামুটি ঠিক থাকে, ঠিক আছে? মানে যে পপুলেশনটা আছে সেই পপুলেশনটাই থাকে হচ্ছে 2.1%-এ। তার থেকে বেশি হলে পপুলেশন মানে অস্বাভাবিকভাবে বাড়তে আরম্ভ করে। তো 2.1% নর্মাল ফার্টিলিটি রেট। আচ্ছা, এরপর হচ্ছে কী হচ্ছে, যেটা বললাম ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে কী হচ্ছে যে যেহেতু চাইল্ড কেয়ার প্রপারলি থাকে না, হাউস ওয়ার্ক থাকে, তো মহিলাদের সারা বিশ্বেই তাদের ওপরেই এইসবের বার্ডেন বেশি থাকে। তো তাই এই কারণে ইউরোপের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন যে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে তারা মহিলারা কী করছে, প্রথম কথা তো তারা বিয়েই করে না, আর দ্বিতীয় কথা বিয়ে করলেও তাদের এই রকম যে বিষয়গুলো সেগুলো থেকে তারা মুক্ত, এবং ওখানকার সোসাইটিও একদম আলাদা রকমের। অ্যাক্সেস টু সাবসিডাইজড চাইল্ড কেয়ার, ঠিক আছে, চাইল্ড কেয়ার দরকার, তো সেটাও তো দেয় না, লোকজন দেয় না বলে তারা অনেক সময় আর কি মা হতে চায় না। তো এটা উনি বলছেন যে আমাদের শুধুমাত্র ওই পপুলেশন বাড়াতে হবে, ওখানে যে ডেমোগ্রাফাররা বলে সেগুলো বললেই হবে না, সেগুলো বাড়ানোর জন্য প্রপার স্টেপ তো নিতে হবে যাতে মহিলারা সেটা করতে চায়, ঠিক আছে? অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আ কেরিয়ার, অ্যান্ড যেখানে এটা বলেছে দ্যাট অ্যালাউজ উইমেন টু হ্যাভ ফ্যামিলিজ অ্যাজ ওয়েল অ্যাজ আ কেরিয়ার, ঠিক আছে? জেনারেলি কী হচ্ছে, যে মেয়েরা কেরিয়ারের জন্য জেনারেলি বিয়ে টিয়ে এইসবকে স্কিপ করে দিচ্ছে। অ্যান্ড লোয়ার্ড ব্যারিয়ার্স টু ইমিগ্রেশন to enable entry to working age people from countries which are not yet in population decline. The narrative can sometimes be tinged
উইথ অ্যান্টি ফেমিনিজম অ্যান্ড এথনিক সুপিরিয়রিটি। তো এটা অনেক সময় কী হচ্ছে, অ্যান্টি ফেমিনিজম, ওখানে আবার এই ধরনের একটা টোন চলে যে মানে অনেক সময় মেয়েদেরকেই সবাই সব কিছুর ওপর একটা দোষ দিয়ে দেয় যে হ্যাঁ এরাই এই সমস্যা তৈরি করছে, এটা আবার ওখানে চলে, ঠিক আছে। অ্যান্ড দ্যাট ইজ প্রিসাইজলি ওয়াই ইন্ডিয়া নিডস টু স্টেপ ইন টু হ্যাভ দিস কনভারসেশন। তো ওখানেই এরকম প্রবলেম হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে, এবং বিভিন্ন আমরা যে জাপান দেখছি যেটা এত ডেভেলপ দেশ, সাউথ কোরিয়া এত ডেভেলপ দেশ, তো সেখানে আমাদের এখানে তো আরও বেশি প্রবলেম হবে। আচ্ছা, ফার্টিলিটি ইন্ডিয়াতে ফার্টিলিটির কী অবস্থা? ইট ইজ নাও ওয়েল এস্টাবলিশ দ্যাট ফার্টিলিটি ইন ইন্ডিয়া ইজ ফলিং অ্যালং expected line as direct result of rising incomes and greater female access to health and education। তাহলে কি বলছে, ইন্ডিয়াতেও ফার্টিলিটি রেট কমছে, ফার্টিলিটি রেটের সাথে মেয়েদের এডুকেশনের মানে মেয়েরা কতটা লিটারেট হচ্ছে তার একটা ইনভার্স রিলেশনশিপ রয়েছে। তার মানে কি ইনভার্স রিলেশনশিপ মানে কি, যত এডুকেশন, যত লিটারেসি রেট মেয়েদের বাড়বে, লিটারেসি রেট যত বাড়বে ফার্টিলিটি রেট তত কমবে, ঠিক আছে, ফার্টিলিটি রেট তত কমবে। কারণ কি, মহিলারা যখনই শিক্ষিত হবে তখন তারা নিজেদের রাইটস সম্পর্কে জানবে এবং কন্ট্রাসেপশনের বিভিন্ন মেথড সম্পর্কে তারা জানবে। সো দে উইল গেট অ্যাওয়্যার অ্যান্ড তো তার ফলে হচ্ছে ফার্টিলিটি রেটটা এমনিই কমবে। তো সেটাই হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়াতে এখন, সেটাই হচ্ছে। ইন্ডিয়াস টোটাল ফার্টিলিটি রেট ইজ নাও বিলো দ্য রিপ্লেসমেন্ট রেট অফ ফার্টিলিটি, ঠিক আছে। রিপ্লেসমেন্ট রেটের মানে একজন কাপল, যেটা বললাম, একজন কাপল থেকে যখন দুটোর বেশি শিশুর জন্ম হয় তখন আমরা বলি যে রিপ্লেসমেন্ট রেটের বেশি হচ্ছে, কিন্তু একজন কাপল যখন দুটো বাচ্চারই জন্ম দিচ্ছে তখন সেটা তারা রিপ্লেসমেন্ট রেটটাকে সেমই রেখে দিচ্ছে, ঠিক আছে। So, however, what needs more urgent policy intervention is the fact that parts of India have not only achieved replacement fertility but the replacement below the replacement rate for so long that they are at the cusp of real declines in population, like Kerala, which achieved replacement fertility in 1998, and Tamil Nadu, which achieved this in 2000 are example। তাহলে তামিলনাড়ু, কেরালার মতো কিছু দেশ আছে যেটা অনেক বেশি ডেভেলপড, দেশ বলছি, স্টেট আছে যেটা অনেক বেশি ডেভেলপড হয়ে গেছে। কেরালা তো কবেই রিপ্লেসমেন্ট রেট মানে মিট করে নিয়েছে, এবং ওখানে ওই কারণে কি দেখা যাচ্ছে, ওখানে একটা ক্রাঞ্চ দেখা যাচ্ছে যেখানে ওখানকার ইয়াং পপুলেশন আস্তে আস্তে ডিক্লাইন করতে আরম্ভ করেছে, এজেড পপুলেশন অনেক আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে। এই জন্য আমরা দেখতে পারি যে কেরালাতে কত পরিমাণ লেবার শর্টেজ হচ্ছে। ইন্ডিয়াতে প্রচুর জায়গা থেকে লোকজন গিয়ে কেরালাতে কাজ করছে, কারণ ওখানে ওরকমভাবে মজদুরি করার লোকের অভাব। কারণটা কেন, ইয়াং পপুলেশন নেই ওখানে, কম রিলেটিভলি। তারপরে এখানে এর ফলে কী হচ্ছে, এনএফএইচএস সার্ভে থেকে এটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে এইটাই বলেছে বেসিক্যালি, ইয়েট ইন ইন্ডিয়া স্পেশালি স্টেটস অ্যান্ড সিটিজ উইথ বিলো রিপ্লেসমেন্ট ফার্টিলিটি ইজ নট হ্যাভিং দ্য আর্জেন্ট কনভারসেশন দ্যাট the UK is having. What future with an aging population and the declining workforce is going to look like in the next 4 years? Both Tamil Nadu and Kerala will see the first absolute declines in their working age population in their histories, and with falling mortality barring the মানে প্যান্ডামিক ছাড়া যখন মর্টালিটিটা অনেক বেশি কী হবে, কমে যাচ্ছে, মানে মানুষের মৃত্যুর হার কমে যাচ্ছে। মানুষ জন্ম তো হচ্ছে না, মৃত্যুর হার কমে যাচ্ছে কেন? কারণ এত বেশি মডার্ন মানে ওষুধপত্র আসছে। আজ থেকে 35 বছর আগে, 40 বছর আগে যেখানে লোকের জানি আমরা যে 60 ইয়ার্সে লোকজন মরে যেত, সেখানে এখন 2011-এর সেন্সাসে দেখা গেছে যে 75 ইয়ার্স পর্যন্ত মানুষের গড় আয়ু আছে। তাহলে মানুষের যে মর্টালিটি মানে মৃত্যুর হারটা বেড়ে গেছে, লোকজন বেশি দিন বাঁচছে কিন্তু কম মানুষ জন্ম নিচ্ছে, তার ফলে কি হচ্ছে, বয়স্ক লোকের পপুলেশনটা বেড়ে যাচ্ছে। তো সেটাই বলেছে, দ্য টোটাল পপুলেশন অফ দিস স্টেটস উইল কন্টিনিউ টু গ্রো for the next few decades, and which means that the fewer working age people must support more elderly people than ever before. Among the female elderly in particular, economic dependence is a serious concern, especially যারা ফিমেল যারা এল্ডারলি, ঠিক আছে। তো তাদের মধ্যে বয়স্ক মহিলারা জেনারেলি পুরোপুরি ইকোনমিক্যালি তাদের ফ্যামিলির ওপর
একদম ডিপেন্ডেন্ট থাকে, ঠিক আছে, মানে র্যাদার দ্যান মেনদের থেকে মহিলাদের থেকে পুরুষদের থেকেও মহিলাদের ডিপেন্ডেন্সটা বেশি থাকে। তো তার ফলে কী হবে, ইয়াং পপুলেশনের ওপর একটা বার্ডেন পড়বে। এগেনস্ট দিস ব্যাকড্রপ বোথ স্টেটস উইল অলসো নিড টু রি-এক্সামিন দ্য কন্টিনিউড সাস্টেনেবিলিটি অফ লো ইন মাইগ্রেশন। In 2011, the median Tamilian was 10 years older than the median Bihari. তো এখানে এটাই বলেছে যে আস্তে আস্তে আমাদের ফলে কি হবে, এজের গ্যাপ যেটা আছে না সেটা অনেক বেশি বেড়ে যাবে। তার ফলে যে প্রবলেমসগুলো হবে সেগুলো আমাদেরকে ফেস করতে হবে। অ্যান্ড ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া, যেখানে এত বেশি লোক, মানে ভাবো মিডল এজ লোক বা বেশি বয়সের লোক বেশি, কম বয়সের লোক কম, তাহলে আমাদের যে পরিমাণ ফুড প্রডিউস করতে হয়, এত ফুড প্রোডাকশনটা করবে কারা? ফুড প্রোডাকশনের জন্যও তো প্রচুর পরিমাণে ইয়াং এজড পপুলেশন বা ওয়ার্কিং এজ পপুলেশন লাগবে। ওয়ার্কিং এজ পপুলেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা কি করি, পপুলেশন কমাবো এই চক্কর চলতে থাকে, অ্যান্ড এই ওয়ার্কিং এজ পপুলেশনের সিগনিফিকেন্সটা লোকজন ভুলে যায়। বেসিক্যালি এই পুরো আর্টিকেলে এটাই বলা হচ্ছে যে ওয়ার্কিং এজ পপুলেশনটাকেও আমাদের মাথায় রাখতে হবে। And this will make access to working age persons notably different from এখানে সেম জিনিস বলেছে। এবার মেন যে জিনিসটা, যে 3 চ্যালেঞ্জেস, কী চ্যালেঞ্জ হবে যদি ডিপপুলেশন হয়, ঠিক আছে। তো এ ডিপপুলেটিং ফিউচার পোজেস অ্যাট লিস্ট 3 ইউনিক চ্যালেঞ্জ ইন ইন্ডিয়া। ফার্স্ট, এ স্কিউড সেক্স রেশিও রিমেন্স আ ডেঞ্জার। দ্য স্কিউড সেক্স রেশিও মানে কি, যে স্কিউড মানে হচ্ছে তোমার কি বলবো, যেটা প্রপার নয়, ঠিক আছে, যেটা হচ্ছে মানে যেটাকে বাইরে থেকে, যেটাতে হচ্ছে তোমার কি বলবো পোক করা হয়েছে, বাইরে থেকে যেটাকে নষ্ট করা হয়েছে। যেমন জেনারেলি কি হবে, কেন বলেছে এটা, যদি ইন্ডিয়াতে এটা খুব ফার্মলি মানে ইন্ডিয়াতে আনে যে একটাই বাচ্চা হবে বা মানে ওয়ান চাইল্ড পলিসি যদি আনে, তাহলে কি হবে, লোকজন বেশিরভাগ ইন্ডিয়াতে মেলদের মানে সানকে অনেক বেশি পরিমাণে ফেভার করে। তো জেনারেলি তার ফলে কি হবে, যে আমরা জানি যে যে মানে প্রপারলি এই জিনিসটাই হবে, ইনফ্যান্ট মর্টালিটি অনেক বেশি বেরোবে, ইনফ্যান্টিসাইড অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে, এবং অনেক বাচ্চাকেই, অনেক মেয়েকেই গর্ভাবস্থাতেই মেরে ফেলা হবে। তো তার ফলে কি হবে, স্কিউড সেক্স রেশিও হয়ে যাবে, ঠিক আছে, মেয়েদের রেশিওটা আবার কমে যাবে, যেটা এক তো চেষ্টা করা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও বা অন্য কিছু দিয়ে, সেটা আবার মেয়েদের সেক্স রেশিওটা অলরেডি আমাদের ইন্ডিয়াতে যে পরিমাণ মেয়ে আছে তার মানে ছেলে সেই পরিমাণ নেই। কটা আছে, 2011-এর সেন্সাস অনুযায়ী প্রত্যেক 1000 মেল পিছু 947টা মেয়ে আছে, ঠিক আছে। তো একই মেয়েদের সংখ্যা এত কম, তো আর ফলেও এই জিনিসপত্র হলে আরও বেশি সেক্স রেশিওটা খারাপ হয়ে যাবে। At the latest round of NFHS showed that the families with at least one son are less likely to want more children than families with just one daughter. তাহলে কি বলছে, যেখানে যে ফ্যামিলিতে একটা NFHS সার্ভেতে দেখা গেছে যে ফ্যামিলিতে একটা ছেলে আছে, তারা জেনারেলি আর সেকেন্ড চাইল্ড অতটা বেশি চাইছে না, রাদার দ্যান যে ফ্যামিলিতে প্রথমে মেয়ে আছে তারা অনেক বেশি সেকেন্ড চাইল্ড নিতে ইন্টারেস্টেড হয়। এটা NFHS সার্ভেতে দেখা গেছে। আচ্ছা, সেকেন্ডলি কি, দ্য স্টার্ক ডিফারেন্সেস, স্টার্ক মানে কি যেটা খুব বেশি প্রতীত হয়, ঠিক আছে, দ্য স্টার্ক ডিফারেন্সেস বিটুইন নর্দার্ন অ্যান্ড সাউদার্ন স্টেটস ইন টার্মস অফ বেসিক লিটারেসি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এনরোলমেন্ট ইন higher education including in technical fields will mean that workers from the southern states are not automatically replaceable. তাহলে এই যে সাউদার্ন স্টেট একটা বেশি প্রবলেমে পড়ে যাবে। আর থার্ড হচ্ছে দ্য শার্প অ্যান্টি মুসলিম টোন, যেটা হচ্ছে জেনারেলি পপুলেশনের ক্ষেত্রে বলা হয় যে হ্যাঁ মুসলিম পপুলেশন বেড়ে যাচ্ছে, আমরা কিছু করছি না, এই জাতীয় কথাবার্তা বলা হয়। তো এই জন্য কী বলেছে, কনভারসেশন অ্যারাউন্ড ফার্টিলিটি রিডাকশন ইন দ্য সাউদার্ন স্টেটস আর অফেন ফ্রেমড অ্যারাউন্ড দ্য প্রাইস দ্যাট these states are having to pay in relation to the others in terms of the share of federal tax receipts or political representation. But there is also the question of price their own citizens will have to bear in terms of economic productivity, welfare, sustainability. With decades of focus on lowering fertility, the conversation in India is stuck in a rut.
it is for the southern state to break away from this outmoded data-free rhetoric and join the global conversation on depopulation. তো বেসিক্যালি এখানে সাউদার্ন স্টেটকে দেখেছো যে এরা অনেক বেশি ফোকাস করেছে। তো এটার একটা কারণও আছে, কারণ একটা টাইমে অ্যারাউন্ড 1970s 1960s ওখানে কি হয়, তামিলনাড়ু কেরালাতে পপুলেশন কম করানোর জন্য একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়। তো এখন দেখা গেছে পপুলেশন তো এখানে কমে গেছে, কিন্তু সেই জন্য অনেক প্রবলেমও এরা ফেস করছে। তো সেটাই বলেছে যাতে ডেটা ওরিয়েন্টেড, ঠিক আছে, ডেটাকে প্রপারলি আমাদেরকে করতে হবে। ডেটা ফ্রি রেটরিককে বিশ্বাস করলে, মানে কোনো ডেটা ছাড়াই আমি ফালতু কথা বলবো, আমার পাশের বাড়ির কোনো মুসলিমের 4টে বাচ্চা আছে বলে আমি ভাববো সব মুসলিমসেরই আছে, সেটা নয়, ঠিক আছে। তো সেইটা যাতে প্রপারলি যাতে হয়, এবং শুধু পপুলেশন কমালেই হবে না, তার ফলে কি কি হতে পারে সেটাও আমাদের দেখতে হবে। তো সেইটাই বলেছে, আশা করি তোমাদের ঠিকঠাক লেগেছে। তো এইটাই ছিল আজকের মোটামুটি ইম্পর্ট্যান্ট জায়গাগুলো আমি ছুঁয়ে দিলাম, আর বেশি কিছু ইম্পর্ট্যান্ট এটার মধ্যে ছিল না, ঠিক আছে। আজকের হিন্দু নিউজ পেপারে এটাই ছিল। তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। আর জেনারেলি তোমরা আমাকে ঠিকঠাক রেসপন্সই দাও, যে যেটা যেমন লাগছে আমাকে একদম ফ্রিলি রিভিউ দিও। আমি আজকে থেকে স্টার্ট করছি, আজকেই একদম বেস্ট হবে এরকম না, আস্তে আস্তে প্রপার হবে, আস্তে আস্তে ঠিক হবে, আস্তে আস্তে আমি বুঝবো যে তোমাদের আরও কী প্রয়োজন, বা আমি কিভাবে এটাকে টাইমটাকে আরও বেশি কমিয়ে আনতে পারবো, বা কম টাইমে আমি বেশি মানে কি বলবো, বেশি ডেলিভার করতে পারবো, সেটা বুঝতে আমারও একটু টাইম লাগবে। তোমাদের মতামত আমাকে জানিও, ফ্রিলি জানিও, ঠিক আছে। কারণ নেগেটিভ কিছু বলার থাকলে সেটাও বলো। আর যাদের ইন্টারভিউ চলছে তাদেরকে তো অবভিয়াসলি বেস্ট অফ লাক। আর যাদের হচ্ছে ইন্টারভিউ হবে, মানে যারা প্রমোশনাল ক্যান্ডিডেটস, তারা আমাকে অনেকে অনেক মানে রিকোয়েস্ট করে। তো আমি প্রমোশনাল ক্যান্ডিডেটসদের জন্য কিছু করব, কিন্তু আফটার মাই এক্সাম, ঠিক আছে। আমার 6 তারিখ একটা এক্সাম আছে, তারপরে আমি প্রমোশনালদের জন্য আস্তে আস্তে ট্রাই করব কিছু করার, ঠিক আছে। তো থ্যাংক ইউ।